হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের ভিডিওতে আমরা অনেকগুলো আপডেটস নিয়ে আলোচনা করব। মোহনবাগানের কিছু খবর রয়েছে, ইস্ট বেঙ্গল তাদের প্রি সিজন স্টার্ট করে নিয়েছে, তো সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। এরই সাথে দুরন্ত কাপ নিয়েও আমার কয়েকটা জিনিস বলার রয়েছে। অলরেডি আমরা জানি যে দুরন্ত কাপের গ্রুপ স্টেজেস এবং ফিক্সচার্স বেরিয়ে এসছে, তো আমার সেই সম্পর্কেও কিছু বক্তব্য রয়েছে, কিছু আপডেটস তোমাদেরকে দেওয়ার রয়েছে। তো আজকে অনেকগুলো খবর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকের প্রথম খবর দিয়ে, এবং সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো অলরেডি আমরা জানি যে মোহনবাগানের 4 বিদেশি কনফার্মড। তারা হচ্ছেন জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, টম অ্যালড্রেড এবং এরই সাথে দিমিত্রি পেট্রাটস। তো দিমিত্রি পেট্রাটসের সাথে আমরা অনেক দিন ধরেই শুনে আসছি এবং এটা প্রায় একটা জানা খবরই যে মোহনবাগান ছেড়ে পেট্রাটস কোথাও যাচ্ছেন না। তার সাথে আরও 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন মোহনবাগান করতে চলেছে, এটা তিনি নিজেও কনফার্ম করেছিলেন আইএসএল এর একটা পোস্ট ম্যাচ ইন্টারভিউতে যে তিনি মোহনবাগানেই থাকছেন। তো ইতিমধ্যেই যা খবর বেরিয়ে আসছে, পেট্রাটস সেই কন্ট্রাক্টে সাইন করে ফেলেছেন এবং 2026 সাল অবধি তিনি মোহনবাগানেই থাকছেন। অর্থাৎ এই নিয়ে 4টি বিদেশি কনফার্ম হয়ে গেল। পঞ্চম বিদেশি হিসেবে যিনি কনফার্ম হতে চলেছেন সেটা মোস্ট প্রবলি হবেন অ্যালবার্টো রড্রিগেজ। অলরেডি পারসিভের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে যে অ্যালবার্টো রড্রিগেজ ক্লাব ছেড়েছেন, এবং ইতিমধ্যেই আমরা জানি যে এই প্লেয়ারটি কার সাথে লিঙ্কড, কার সাথে অ্যাডভান্সড নেগোসিয়েশনসে এই প্লেয়ারটি আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমরা বলতেই পারি যে অ্যালবার্টো রড্রিগেজ টু মোহনবাগান লুকস ভেরি ক্লোজ নাও। তো সেই কারণে অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে, বাট অ্যালবার্টো রড্রিগেজ আসছেন মোহনবাগানে এটা প্রায় নিশ্চিত। তো 5টা বিদেশি হয়ে গেল, পড়ে থাকছে 6th ফরেনার, এবং এখানে আমি অলরেডি আর্মান্দো সাডিকোকে নিয়ে কিছুদিন আগেই আলোচনা করেছিলাম যে কেন আমার মনে হয় যে মোহনবাগানের 6th ফরেনার আর্মান্দো সাডিকো থেকে যেতে পারেন, আর যদি তাকে না রাখা হয় তাহলে কেন তাকে রাখা হবে না। এই পুরো বিষয়টা নিয়ে একটা ডিটেলসে ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, তো আমি ওপরে আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করতে পারো। কারণ এখন অবধি 6th ফরেনার বলতে সাডিকুই আছেন, যেটা মার্কাস নিজেও কনফার্ম করেছেন। অ্যাজ অফ নাও তিনি আছেন, বাট তিনি কনফার্ম থাকবেন সেটা কিন্তু এখনও আমাদের জানা নেই। সো আইদার হি কুড ভেরি ওয়েল স্টে ফর 1 মোর সিজন এবং পুরো কন্ট্রাক্ট তার যেটা রয়েছে সেটা তিনি সি আউট করবেন, অথবা তাকে মোহনবাগান ছেড়ে দেবে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমাদের আমার ওই ভিডিওটা দেখার। বাট মোটামুটি মোহনবাগান তাদের দল গুছিয়ে নিয়েছে, ইন্ডিয়ান ব্রিগেড, ফরেন ব্রিগেড মোটামুটি তাদের রেডি। উই আর জাস্ট ওয়েটিং ফর দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টস। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টসে যখন কথা উঠলো তাহলে অবশ্যই ভাবে ইস্ট বেঙ্গল তাদের 2জন নতুন ভারতীয় ফুটবলারদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। প্রভাত লাকড়া এবং দেবজিৎ মজুমদার দুজনেরই অ্যানাউন্সমেন্ট চলে এসছে এই লাস্ট 2 দিনে। প্রভাত লাকড়া অবভিয়াসলি আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ব্যাকআপ চয়েস, বিকজ এর আগে রাকিব এবং নিশু দুজনকেই কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে ইস্ট বেঙ্গল। তো সেই কারণে প্রভাত লাকড়া এসছেন অ্যাজ আ ভেরি গুড ব্যাকআপ অপশন। তো তার কাছে অভিজ্ঞতা রয়েছে আইএসএল এ খেলার, এবং লেফট ব্যাক, রাইট ব্যাক দুটোতেই তিনি খুব সুন্দর খেলতে পারেন। তো সেখানে দাঁড়িয়ে অ্যাজ আ ব্যাকআপ ইটস আ ভেরি গুড সাইনিং ফর ইস্ট বেঙ্গল। আর যদি আমরা কথা বলি দেবজিতের, তাহলে ডেফিনেটলি এটা তো অজানা কিছু নয় যে দেবজিৎ আসছেন অ্যাজ আ ব্যাকআপ কিপার। মেন গোলকিপার প্রভসুখান গিলি থাকছেন। ইস্ট বেঙ্গল তাদের প্রাইমারি গোলকিপিং চয়েস কমলজিৎ ছিলেন, সেটা নিয়ে খুশি ছিলেন না, তো সেই কারণে প্রভসুখানকে নিয়ে আসা হলো। ব্যাকআপে কমলজিৎ ছিলেন, সেখানেও তিনি খুব একটা ভালো কিছু করে দেখাতে পারেননি, তো সেই কারণেই দেবজিৎকে অ্যাজ আ ব্যাকআপ চয়েস কিন্তু নিয়ে আসা হয়েছে। তো সেই কারণে ঘরের ছেলে ঘরে ফেরার মতন একটা জিনিস। অলরেডি আইএসএল ইস্ট বেঙ্গলের হয়ে তিনি খেলেছেন 2020-21 মরশুমটা, তো সেখানে তাকে নতুন করে আর কলকাতা ময়দান চেনাতে হবে না। দেবজিতের এক্সপিরিয়েন্স ভীষণ রকমভাবে কাজে আসবে, এবং বলাই যায় যে দেবজিৎ আগের বছর চেন্নাইনে যা ফুটবল খেলেছে, যেরকম সেভস কয়েকটার পর কয়েকটা দিয়েছে, ইভেন কি ইস্ট বেঙ্গলের এগেনস্টেই যা পারফরমেন্স ছিল দেবজিতের, আই থিঙ্ক ডেফিনেটলি ইটস আ ভেরি গুড প্রেজেন্স টু হ্যাভ ইন এনি ড্রেসিং রুম। তার এক্সপিরিয়েন্স ভীষণ রকমভাবে কাজে আসবে। দেবজিৎ অ্যাজ সেভজিৎ প্রভসুখান গিলকে অনেক ভালোভাবে গ্রুম করতে পারবে। তো সেখানে দাঁড়িয়ে আই থিঙ্ক আগেন ইস্ট বেঙ্গল হ্যাজ ডান সাম রিয়েলি গুড বিজনেস দিস ইয়ার। অনেক জায়গাতেই তারা ডেপথ নিয়ে এসছে, বাট দেন অনেক জায়গাতেই এখনো ডেপথ আসেনি। তো সেই বিষয়ে আই থিঙ্ক সমর্থকরা এখনো একটুখানি টেনশনে রয়েছেন, বিকজ এখনও একটা ভালো মাঝমাঠের ভারতীয় প্লেয়ার দরকার, যেটা আমার মনে হয় যে এখনও ইস্ট বেঙ্গল সেই প্লেয়ারটির খোঁজে রয়েছে। এছাড়াও আই থিঙ্ক ডিফেন্সে একটা ভালো প্লেয়ার দরকার, একটা ফরেনারের স্লট পড়ে থাকছে। তো সব মিলিয়ে কিন্তু এখনও ইস্ট বেঙ্গলের দল কমপ্লিট হয়নি, এটা বলাই যায়। এখনও দের ইজ আ ভেরি গুড চান্স অফ অ্যাডিং 3 to 4 নিউ প্লেয়ার্স, যার মধ্যে 3টে ভারতীয় প্লেয়ার এবং একটা বিদেশি প্লেয়ার ইস্ট বেঙ্গল অনায়াসে নিতে পারে। কিন্তু সেটা তারা নিতে পারবে কিনা, বা তাদের যে টার্গেটস তাদেরকে তারা সই করাতে পারবে কিনা, এই বিষয়ে আমাদের নজর থাকবে। বাট পাতি কথায় আইদার আ ভেরি গুড নাম্বার 6 অথবা আ ভেরি গুড নাম্বার 8,
এরকম একটা প্লেয়ারকে ইস্টবেঙ্গলকে আনতেই হবে টু অ্যাটলিস্ট হ্যাভ সাম গুড স্কোয়াড ডেপথ। বাট এখনো তাদের পুরো দল গঠন না হয়ে থাকলেও ইস্টবেঙ্গল অলরেডি 17 জন ফুটবলারকে নিয়ে শুরু করে দিয়েছেন তাদের এই মরশুমের প্রিপারেশনস। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিসিশন দ্যাট ইস্টবেঙ্গল হ্যাজ টেকেন, বিকজ সামনেই তাদেরকে ACL 2 এর প্লে অফস ম্যাচ খেলতে হবে, প্রচুর প্লেয়ার্স নতুন এসছে, তাদেরকে একটা ভালো সময় দিতে হবে একে অপরকে জেনে নেওয়ার, এই কম্বিনেশন তৈরি করার। তো সেখান থেকে দাঁড়িয়ে এক এক করে কিন্তু বিদেশি ফুটবলাররা, ভারতীয় ফুটবলাররা সবাই পৌঁছচ্ছেন কলকাতায় এবং ধীরে ধীরে কিন্তু এই দলটা অনেক উন্নতি করবে। তো অবশ্যই হবে কমেন্ট সেকশনে ইস্টবেঙ্গল সমর্থকরা জানিও যে তোমাদের কি এক্সপেকটেশনস ইস্টবেঙ্গল থেকে, এবং তোমাদের কি মনে হয় যে ডুরান্ড কাপ এবং ACL 2-তে কিরকম পারফরমেন্স ইস্টবেঙ্গলের থাকবে। যদি আমরা সরাসরি চলে আসি ডুরান্ড কাপের উপরে, তাহলে এখানে আমি আমার একটা বড় ক্ষোভ প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে কেন আবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে একই গ্রুপে রাখা হলো, কেন এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি আগের বছর প্রত্যেকটা ডার্বি ম্যাচ দেখেছি এবং প্রত্যেকটা ডার্বি ম্যাচের ইমোশনস, অ্যাটমসফিয়ার আমার কম লেগেছে তার আগের ডার্বিটার থেকে। কেন এটা হয়েছে? বিকজ অবভিয়াসলি ডার্বির একটা সৌন্দর্য রয়েছে, সেটা হচ্ছে তার আনপ্রেডিক্টেবিলিটি। কখন ডার্বি ম্যাচ হবে সেটার জন্য আমরা বসে থাকি, যে কখন দুই প্রধান একে অপরের এগেনস্টে খেলবে। বিকজ আগে এরকমভাবে ব্যবসা চলতো না ডার্বি নিয়ে, মানে প্রত্যেকটা টুর্নামেন্টেই তোমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে একই গ্রুপে রাখছো, প্রত্যেকটা টুর্নামেন্টেই তোমরা ডার্বি করাচ্ছ। মানে এটা কি হচ্ছে? এটা মানে পুরো ছেলে খেলা হচ্ছে ডার্বি নিয়ে, একটা খেলনা বানিয়ে দেওয়া হয়েছে ডার্বিকে, যেখানে হাজার হাজার মানুষ তারা কিন্তু খেলা দেখতে যাচ্ছে, অথচ সেই খেলাটা তারা উপভোগই করতে পারছে না। মানে লিটারালি ডার্বির এক্সপিরিয়েন্সটা উপভোগ করার মতনই। সেখানে দাঁড়িয়ে তুমি যদি প্রত্যেক মাসে একটা করে ডার্বি ফেলো, তাহলে কি সেই মজাটা আর থাকে, সেই এক্সাইটমেন্টটা কি আর থাকে? বিকজ আমরা জানি যে ওই তো আজকে ডার্বি, আবার কালকে ডার্বি, মানে একটা ডার্বি ইজ আ স্পেশাল ম্যাচ। সেই স্পেশাল ম্যাচ যদি বারবার হতে থাকে, তাহলে সেই স্পেশাল ম্যাচটা হওয়ার মানেটা কি? হ্যাঁ, এবার কোনো টুর্নামেন্টে দুটো আলাদা গ্রুপে রয়েছে, সেখান থেকে উঠতে উঠতে এসে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ডার্বি হচ্ছে, দ্যাট ইজ আ কমপ্লিটলি সেপারেট থিং। যদি পরপর টুর্নামেন্টসে এরকম হতে থাকে, দেন সেটা কলকাতা ফুটবলের জন্যই ভালো। কিন্তু তুমি ইচ্ছা করে যেচে পুরো ডার্বি করাচ্ছ, তাহলে তো ডার্বির যে আনপ্রেডিক্টেবিলিটি ব্যাপারটা, সেটাই তো আর থাকছে না। যে কোনো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই জানি আমরা ডার্বি তো একটা আমরা পাবোই, সে ডুরান্ড হোক, সে CFL হোক, সে তোমার সুপার কাপ হোক, ISL তো এমনি রয়েছে, আর কোথায় কোথায় ডার্বি করবে। মানে এরা তো লিটারালি মনে হচ্ছে যে টুর্নামেন্টই বার করবে ডার্বি খেলানোর জন্য, বিকজ আর কোনো ম্যাচে এত টাকা আসে না। আর ব্যবসায়িক দিক দিয়ে দেখছিও তো সেখানে আমরা ব্যবসা দিচ্ছিও। মানে আমার সব থেকে বড় প্রবলেম ডুরান্ডকে নিয়ে, সেটা হচ্ছে কি করে গত মরশুমে যা আমরা দেখেছি চোখের সামনে, আমরা দেখেছি মানুষদেরকে অসুস্থ হতে, যে এত তোমরা ব্যবসা করছো, তো ব্যবসা যারা তোমাকে এনে দিচ্ছে, তোমরা তাদেরকে একদম জন্তু জানোয়ারের মতন ট্রিট করছো। একটা আর্মির টুর্নামেন্টে যদি অর্গানাইজেশন লেভেলটা এরকম হয়, আমি এক্সপেক্ট করছিলাম তারা ডার্বিটাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, তারা কলকাতায় কোনো ম্যাচই রাখবে না, বিকজ দিস পিপল ডোন্ট নো হাউ টু অর্গানাইজ আ ফুটবল টুর্নামেন্ট। একটা অনলাইন টিকিটের বন্দোবস্ত যে অর্গানাইজাররা করতে পারে না আজকের যুগে, তাদের ফুটবল অর্গানাইজ করার কোনো অধিকারই নেই, তাদের করার দরকারই নেই। তুমি বাইরের জায়গায় নিয়ে চলে যাও, যেখানে কোনো ফ্যান্স আসবে না খেলা দেখতে, সেখানে গিয়ে তুমি ফুটবল করাও। কিন্তু যেখানে তোমার ব্যবসার যেই মানুষরা তোমাদেরকে এনে দিচ্ছে, তোমরা সেই মানুষদেরকে এই জন্তু জানোয়ারের মতন ট্রিট করছো, সেটা কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে এটা আমি অনেক দিন ধরে চেপে রেখেছিলাম। বিশ্বাস করো, আমি গত মরশুমের ডার্বির টিকিট তুলতে গিয়ে যেই হয়রানিটা ভুগেছি, যেরকম মানুষদের অসুস্থ হতে দেখেছি মাঠের মধ্যে, বিশ্বাস করো এই এক বছর মানে আমি হয়তো চেপে বসে রেখেছিলাম এই জিনিসটা। আজকে ফাইনালি আমি আমার নিজের প্ল্যাটফর্ম থেকে বলতে পারছি, আমার সেই কারণে ভীষণ ভালো লাগছে, আমার বলতে ইচ্ছা করছে। আমি এটা নিয়ে অনর্গল হয়তো 1 ঘন্টা বকে যাব, বিকজ আমাদের কলকাতা ফুটবলে যেরকমভাবে ফুটবল অর্গানাইজ করা হয়, এরকমভাবে ওয়ার্ল্ড ফুটবল ছাড়ো ভারতীয় ফুটবলে কোনো জায়গায় এরকমভাবে ফুটবল অর্গানাইজ করা হয় না। যেরকমভাবে আমাদেরকে মানুষ ভাবা হয় না, শুধুমাত্র একটা কমোডিটি ভাবা হয়, সেই টুর্নামেন্টে অন্তত আমি টাকা দিয়ে তাদেরকে ব্যবসা দিতে পারছি না। বিশ্বাস করো, এই বছর যদি কোনো রকমের অনলাইন টিকিটের ব্যবস্থা না থাকে ডার্বির জন্য, আই রিয়েলি রেকমেন্ড এভরিওয়ান টু বয়কট দ্য ডুরান্ড ডার্বি। 18ই অগস্ট ডার্বি হওয়ার কথা, প্লিজ যেও না। আমাদের রাইটস আমাদেরকে নিজেই নিতে হবে। কলকাতা ফুটবলে কি রুলস চলছে, কীরকমভাবে টিকিটস দেওয়া হয়, সেখানে একটা বড় পরিবর্তন আনা দরকার, এবং সেই পরিবর্তনটা আমাদেরকেই আনতে হবে। এখানে আমাদের স্ট্যান্ড কেউ নেবে না, আমাদের স্ট্যান্ড আমাদেরকে নিজেই নিতে হবে। তো প্লিজ, তোমরা যদি প্রত্যেকটা ম্যাচে অনলাইন টিকিটের ব্যবস্থা করতে পারো, তোমরা ডার্বির দিন অনলাইন টিকিটের ব্যবস্থা করতে পারছো না, এটা কি করে সম্ভব? সো অ্যাটলিস্ট আমি তো এইবারে ডার্বি যাব না, যদি ইনকেস দেখা যায় যে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়নি। আই উইল রিয়েলি রেকমেন্ড অল অফ ইউ যে তোমরাও প্লিজ যেও না, এবং #বয়কট ডার্বি
ট্রেন্ড করো টুইটারে, বিকজ ডুরান্ড, এআইএফএফ, এভরিওয়ান নিডস টু নো যে আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না। আইএসএল এ বুক মাই শোকেও এটা জানতে হবে যে অনলাইনে টিকিট কেটে অফলাইনে টিকিট নিতে যাওয়ার কোনো কনসেপ্ট ওয়ার্ল্ড ফুটবলে অ্যাটলিস্ট নেই। এরকম হাস্যকর, ব্যাকডেটেড, এরকম বিশৃঙ্খলাভাবে টিকিট তোলা অ্যাটলিস্ট 2024-এ এক্সপেক্ট আমরা কেউ করি না। সো যদি এরকম রুলস থাকে যে না তোমাদেরকে অফলাইনে টিকিট তুলতে হবে, দেন দোজ রুলস নিড টু চেঞ্জ। কিভাবে করবেন, কিভাবে সমর্থকদের সাহায্য করবেন, কিভাবে সমর্থকদের খেলা দেখার এই পুরো পরিষেবাটা স্মুথ করবেন, সেটা আপনাদের দায়িত্ব। সেটা আমরা কেন দেখব? আপনারা ক্রিকেটের সময় টিকিট ডেলিভার করে দিতে পারছেন, কিন্তু ফুটবলের সময় আপনাদের সেই টাকা নেই নাকি? তাহলে বুক মাই শো প্রত্যেক সময় যে 40 টাকা করে কনভিনিয়েন্স ফি নেয়, তাহলে সেটা কিসের কনভিনিয়েন্স ফি? আমাকে যদি সেই গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট তুলতে হয়, তাহলে আমার কনভিনিয়েন্সটা আমি পেলাম কোথায়? কনফার্ম টিকিট থাকবে, ওটাই কি শুধু কনভিনিয়েন্স? সেটার জন্য আপনারা 40 টাকা নিচ্ছেন। ভেরি গুড। যদি এরকমভাবে আপনারা ব্যবসা চালাতে চান, বিশ্বাস করুন সত্যি আমরাই বোকা, আমরাই পাগল যে আমরা শুধুমাত্র ফুটবলের টানে, ক্লাবের প্রতি ভালোবাসায় আমরা পাগলের মতন ছুটে যাই মাঠে। নাহলে যদি আপনারা এই কাজটা করে দেখান না, কলকাতার বাইরে কোনো স্টেটে এই কাজটা করে দেখান, আমি বলে দিচ্ছি এখন তো এমনি খেলা দেখতে কেউ যান না, এত সুবিধা থাকা সত্ত্বেও লোকে খেলা দেখতে যায় না বাইরের স্টেটে। তাহলে সেখানে এটা করলে তো ছেড়েই দিন, ফুটবল এক্সিস্টই করবে না ভারতীয় ফুটবলে। এরকমভাবে যারা ফ্যান্সদেরকে ট্রিট করে সেই স্টেটে ফুটবল খেলাই উচিত নয়। নেহাত কলকাতা, মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল, চলে যাচ্ছেন, করে দিচ্ছেন। আমরা বাঙালিরা এরকমই, যা বলবেন মেনে নেব। কিন্তু ওটাই একটা ব্যাপার যে একটা তো লিমিট থাকা উচিত। একটা সময়ের পর তো আমাদেরকেও প্রতিবাদ করা উচিত, আমাদেরকেও তো আওয়াজ তোলা উচিত। তাহলে সেই কারণে প্লিজ, এটা আমার একটা বড় রিকোয়েস্ট আপনাদের কাছে যে যদি এইবারে ডুরান্ড আপনাদের অনলাইন টিকিটের পরিষেবা না চালু করে, তাহলে সেক্ষেত্রে প্লিজ বয়কট ডার্বি। অ্যাটলিস্ট অনলাইনটা করুক, সেটাই অনেক বড় ব্যাপার। সে ফিজিক্যালি গিয়ে অফলাইনে টিকিট তুলতেই হবে, অ্যাটলিস্ট একটা চেঞ্জ হোক। তাহলে কি হয়তো পরবর্তীকালে কোনো এক সময় যখন আমাদের স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন, এরা যখন মানবিক হবেন, তখন গিয়ে হয়তো করবেন যে না, যারা অনলাইনে টিকিট কাটছো তাদেরকে আমরা বাড়িতেই টিকিট পৌঁছে দেবো, 40 টাকা কনভিনিয়েন্স ফিও দেবো, আবার 40 টাকা আসা যাওয়াও করবো, আবার লাইনে দাঁড়িয়ে রোদের মধ্যে অফিস কামাই করে বসেও থাকবো। তাহলে আর কনভিনিয়েন্সটা কোথায় থাকলো মশাই? বাট যাই হোক, আমি আমার এই র্যান্টটা আজকে এখানেই শেষ করছি। আই এম ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড উইথ আইএফএ, আই এম ভেরি ভেরি ফ্রাস্ট্রেটেড উইথ কলকাতা পুলিশ, আমাদের স্পোর্টস মিনিস্টার, আমাদের এআইএফএফ, সকলেই রেসপন্সিবল ফর দিস। আমি এখানে জানি না কাকে ব্লেম করবো। দের ইজ নো ওয়ান পার্টিকুলার পার্সন আর পার্টিকুলার অর্গানাইজেশন যাকে আমি ব্লেম করতে পারি। ইটস আ হোল কালেকটিভ ফেলিয়ার। আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমরা একবার প্রতিবাদ করলে, করে দেখাক না এরা ডার্বি অনলাইন টিকিট ছাড়া, করে দেখাক না এরা আইএসএল বাড়িতে টিকিট না পাঠিয়ে। আমরা না চেঞ্জ হলে এরাও চেঞ্জ হবে না। আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদেরকে নিজেদের রাইটস নিতে হবে, আমাদেরকে নিজেদের স্ট্যান্ড নিজেই নিতে হবে। তো অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমরা আমার সাথে একমত কিনা, তোমরা এই কাজটা করতে পারবে কিনা, সেটা কিন্তু অবশ্যই জানাবে। বাট আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।